হ্যাঁ, আজকের টপিক আছে ইমিউনোলজি, তাই তো? ইমিউনোলজি আর আছে, সরি, ইমিউনিটি, আর আছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাই তো? তাহলে ইমিউনিটি তো ঠিক আছে। কারোর কোনো ধারণা ইমিউনিটি সম্বন্ধে? হোয়াট ইজ ইমিউনিটি? কেউ কিছু বলতে পারবে? এনিওয়ান? সোহন, আশিস, কোনো ধারণা? স্যার ট্রাই করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তাহলে কেন? অল টাইম ওয়েলকাম। স্যার, স্যার ইমিউনিটি হলো একটা মানে কোনো একটা ফরেন পার্টিকেল যখন আমাদের শরীরের মধ্যে কোনো বডির কোনো জায়গা দিয়ে ঢোকে এবং তার এগেনস্টে আমাদের বডি যেই উম, মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেটা হচ্ছে ইমিউনিটি। আচ্ছা, গুড। অনেকটা অনেকটা ওকে। কি নাম, কে বললো কথা? কে করলো? স্যার কে বলছিল আজকে? সোহন সোহন। সোহন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কিছু? আর কেউ কিছু? এখন এই মুহূর্তে কেউ কোথাও হাত দেবে না। ওয়েট, একজন স্টুডেন্ট জয়েন হতে পারছে না আজকে, কৃষ্ণেন্দুও নেই, জয়েন করানো একটু মুশকিল হয়ে যাচ্ছে বারবার। তো শোনা যাচ্ছে আমার ভয়েস? চলো, সুদীপ কিছু বলছো? তো আমাদের বডিতে এনার্জি লেভেল কিভাবে জেনারেট হয়? আমরা জানি এটিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মানে আমাদের বডি যে পরিমাণ খাদ্য আমরা গ্রহণ করলাম ডিরেক্ট ওয়েতে, ইনডিরেক্ট ওয়েতে আমরা খাদ্য কখন গ্রহণ করে থাকি? ইনডিরেক্ট ওয়েতে আমরা খাদ্য গ্রহণ করে থাকি যখন আমরা মডারেট স্টেজে থাকি না। মডারেট স্টেজে মানে আমরা ওয়াকিং স্টেজে নেই, ঠিক আছে? তখন তাকে বলা হয় মডারেট স্টেজ। তো আমাদের বডি দুটো ক্ষেত্র, এক যখন আমরা জন্মগ্রহণ, যখন আমাদের ভ্রূণ থেকে জন্মগ্রহণ হয়ে যখন আমরা 9 মান্থস পর্যন্ত থাকছি, মার গর্ভে থাকছি, আর যখন আমরা মানে কোমাতে থাকছি, কোমা কোমা স্টেজে যখন আমরা চলে যাচ্ছি, যখন আমাদের বডি কেউ, মানে কোনো মেশিন বা কোনো যন্ত্র বা কোনো আর্টিফিশিয়াল বা মেডিসিন এর দ্বারা যখন আমাদের বডি পরিচালিত হচ্ছে, এই দুটো ক্ষেত্রে আমরা আমাদের এনার্জি কিভাবে তৈরি হয় বা আমাদের বডি এনার্জি উৎপন্ন যে সোর্স, সেটা আমাদের কাছে জানা থাকে না। তাহলে ডিরেক্ট ওয়েতে আমরা এনার্জি কখন পাই? ডিরেক্ট ওয়েতে যখন এনার্জি, যখন আমরা নিজে কোনো খাদ্য গ্রহণ করি। বাচ্চা জন্মগ্রহণ পর ব্রেস্ট ফিডিং বা মেনলি ব্রেস্ট ফিডিং এর উপায়ে আমরা এনার্জি লেভেল জেনারেট হচ্ছে। আর যখন ডিরেক্ট ওয়েতে হচ্ছে, ইনডিরেক্ট ওয়েতে হচ্ছে, যখন মা তার বাচ্চাকে খাদ্য ইনডিরেক্ট ওয়েতে প্লাসেন্টা থ্রু খাদ্যর পুষ্টিগুণ সরবরাহ হচ্ছে, সেই ওয়েতে সে এনার্জি পাচ্ছে। আর যেটা বললাম কোমা থাকাকালীন মেশিন, মানে একদম বাংলা ভাষায় আমি ভেঙে বোঝানোর চেষ্টা করছি, তখন সেক্ষেত্রে আমাদের এনার্জির লেভেলটা ডিপেন্ডেন্ট, ডিরেক্ট এনার্জি ডিপেন্ডেন্টে থাকছে না। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম সব থেকে দুর্বল থাকে। আমাদের ইমিউন সিস্টেম কখন বিল্ড হয়? বাচ্চাদের ক্ষেত্রে জানতে হবে। আমরা যখন তাকে বলি অ্যাডাল্ট মানুষ, তখন তার সব দিক থেকেই সে তার ইমিউনিটি, তা বলি না আমরা, দেখবে বাচ্চাদের ওয়েদার চেঞ্জ, ঠান্ডা গরম, ঠান্ডা গরমে সর্দি ঠান্ডা বেশি লেগে যেতে পারে। আগে নর্মাল ভাষাতে বুঝে ফেলো, তারপরে মেডিকেল টার্মে যখন বলবো তখন বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে? তো আমাদের এই ইমিউনিটি বা ইমিউন যে সিস্টেমটা মেনলি মেনলি দায়ী হচ্ছে কিসের বিরুদ্ধে? বাইরে থাকা মাইক্রোবস, ভাইরাস, ব্যাকটেরিয়া, মানে মাইক্রোবস বলছি, আরো নানা ধরনের যে প্যারাসাইট আবিজাবি আছে, এদের বিরুদ্ধে নিজেকে প্রোটেক্ট রাখাটাই হচ্ছে আমাদের এই ইমিউন সিস্টেমটা ওয়ার্ক করে। তা ফাংশনালি এটি মানে দাঁড়িয়ে আছে আমাদের এনার্জি সোর্সের উপর। যখন এই ওয়েদার চেঞ্জ বললাম, এর এই রিলেটেড আমাদের বডির চারপাশে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া, বা ভালো ভাইরাস, মানে খারাপ ভাইরাস খুব মানে ভালো ভাইরাস খুব একটা হয় না, আমাদের ব্যাকটেরিয়াটাই আমাদের মেনলি ভালো আর খারাপের মধ্যে থাকে, যেটা আমাদের
গলাতে আছে, স্টমাকে আছে, ভালো যেগুলো আমি বলছি, ঠিক আছে, আমাদের জিভে বা মুখে আছে, এই ভালো ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বলতে গিয়ে আমি এই কথাটা বললাম। সবেরই ভালো খারাপ থাকার মধ্যে ভাইরাসের খুব একটা ভালো খুব একটা গুণ নেই। মেনলি ব্যাকটেরিয়ার যেগুলো আছে আমাদের, যাকে বলা হয় এসেনশিয়াল বা ইউজফুল, আমাদের ব্যাকটেরিয়া গুলো যেগুলো আমাদের বডিতে খাদ্য ডাইজেশন বলো, যেগুলো তো আমাদের সহায়তা করে, আমাদের স্টমাকে আছে, সব জায়গাতেই আছে, ইউরিনেও আছে, মানে ইউরিনারি ব্লাডারেও আছে। তো সব জায়গাতে আমাদের নানা ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে থাকে বডিটাকে ওকে করে রাখা যায়। এই যে আমাদের ঘাম হয়, তো বডি যে গরমের প্রভাবে আমাদের যে ঘাম বেরোচ্ছে, তো তার ক্ষেত্রেও একটা ব্যাকটেরিয়া এক্ষেত্রে ওকে ওকে আছে। এগুলো যদি আমি পুরো নাম ধরে বলতে থাকি তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, তাহলে ব্যাপারটা জেনে রাখো। ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া সবের মিশ্রণে। কার স্পিকার অন আছে? স্পিকার টপ করবে। চলো, এর একটা সম্মিলিত প্রচেষ্টাতে দাঁড়িয়ে আছে আমাদের ইমিউন সিস্টেম। এটাকে ভালোভাবে আগে বুঝো, তারপর আমি মেডিকেল টার্ম বোঝাচ্ছি। দাঁড়িয়ে আছে আমাদের এই ইমিউন সিস্টেম। তো ইমিউন সিস্টেম যখন আমি অ্যাডাল্ট এবং ইনবর্ন যে বার্থ বেবি, এদের সব এই ব্যাপারগুলো আনার মধ্যে উদ্দেশ্য হচ্ছে এটাই, যে প্রপার ইমিউন সিস্টেম ডেভেলপ হতে একটা অ্যাডাল্ট মানুষের 12 থেকে 14 বছর সময় লেগে যায়, ঠিক আছে। তার আগে পর্যন্ত যে ইমিউনিটি গুলো থেকে থাকে সেগুলো মানে বলতে পারো যে সম্পূর্ণ হয় না, বাট এই সব ইমিউনিটিটাকে নিয়েই একটা ইমিউন সিস্টেম দাঁড়িয়ে আছে। সব ইমিউনিটির যে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো নিয়ে একটা ইমিউন সিস্টেম দাঁড়িয়ে আছে বা ওকে ওকে পজিশনে রয়ে গেছে। তাহলে ইমিউন সিস্টেম আমাদের বডিতে কি বলছি, আলটিমেট সিকিউরিটি টিম। দেখো ভালো করে আমি তোমাদের বোঝার জন্য এটা বানিয়েছি। দেখো, আওয়ার ইমিউন সিস্টেম ইট ইজ দ্য বডি আলটিমেট সিকিউরিটি সিস্টেম, তাই তো। ঠান্ডা মাথায় বলে যে সিকিউরিটি কেন এই শব্দটা ব্যবহার করলো, মানে একটা বাড়িকে যেমন পাহারা দেওয়া হয়, একটা বড় ফ্ল্যাট বাড়িকে দুটো সিকিউরিটি দিয়ে পাহারা দেওয়া, একটা গ্রামের মাঝখানে বলা হয় যে দুটো পাহারা দেয়, তাহলে চোর বা ডাকাত বা এদের হাত থেকে বাঁচার জন্য। ঠিক তেমনি দেশকেও যদি বলি, আমরা সিকিউরিটি দিয়ে আমরা আটকে রাখছি, পাহারা দিচ্ছি বর্ডারে, তারা অন্য দেশের লোকজন আমাদের দেশে না ঢুকতে পারে, ঠিক তেমনি। তাহলে বডির যে আলটিমেট সিকিউরিটি টিম কাকে বলছি আমরা, ইমিউন সিস্টেম। তাই ইমিউন সিস্টেম যখন আমাদের উইক হচ্ছে, তখনই আমাদের বডির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি জন্ম নিচ্ছে। ঠিক তেমনি সেটা একটা নর্মাল টিউমার সেলের ক্ষেত্রে হতে পারে, নর্মাল যে অঙ্গ বা নর্মাল যে টিস্যু, সেখানে যদি অ্যাবনর্মাল সেল ডিভিশন তৈরি হয়, কজ সেখানকার গুড যে সেল, সেই সেল ডিগ্রেডেশন হয়ে অ্যাবনর্মাল সেলের গ্রোথকে বলা হয় যেমন টিউমার, মানে অ্যাবনর্মাল টিউমার বা বিনাইন টিউমার স্টার্ট হচ্ছে। ঠিক তেমনি সবই ডিপেন্ডস অন ইমিউন সিস্টেম। সে একটা জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি, ফিভার, এইগুলো তো এক একটা টার্ম। তো এইগুলো পুরোটাই একটা কি দিয়ে তৈরি হচ্ছে, ইট ইজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক অফ সেল, টিস্যু অ্যান্ড অর্গানিজম, যেটা কি করছে, ওয়ার্ক করছে 24 hours into 7, ডিপেন্ডস এগেনস্ট দ্য মাইক্রোস্কোপ, এগেনস্ট দ্য মাইক্রোস্কোপিক ইনভেডার লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি অ্যান্ড টক্সিন। ব্যাপারটা বুঝতে পারলে? এই ইমিউন সিস্টেমটা কি বলছে, ইট ইজ দ্য বডিজ ইমিউন আলটিমেট সিকিউরিটি টিম। কেন এই সিকিউরিটি টিম? এটা একটা কমপ্লেক্স নেটওয়ার্কের কাজ করে, সেল, টিস্যু, অর্গান, 24 hours into 7। এবং কাদের বিরুদ্ধে? এগেনস্ট মাইক্রোস্কোপিক ইনভেটর লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এবং এক্সট্রা আরো টক্সিনের বিরুদ্ধে। কেমন এটা বোঝাতে পারলাম? তার ইমিউন সিস্টেম জিনিসটা কি আসলো, বুঝতে পারলাম? তো এই ইমিউনিটি, এবার আসছি ইমিউন সিস্টেম বললাম, মানে পুরোটাকে নিয়ে আমি ইমিউন সিস্টেম বললাম। এবার দ্য টার্ম অফ ইমিউনিটি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেসিস্ট্যান্স এক্সিবিটেড বাই দ্য হোস্ট অ্যান্টিজেন, এনি ফরেন অ্যান্টিজেন ইনক্লুডিং মাইক্রো অর্গানিজম। তাহলে বলে স্যার এত বড় লম্বা একটা লাইন বলে দিলেন। এই ইমিউন সিস্টেম থেকে যখন আমি ইমিউনিটিটাকে বলছি না, সরি, ইমিউনিটিটাকে আমি যখন আমি বলছি না, তখন সেক্ষেত্রে কি দাঁড়িয়ে আছে, ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। বলছে ইট ইজ দ্য ডিফাইন, মানে এ সবসময় ডিফাইন করে, ইমিউনিটি সবসময় ডিফাইন করছে কি, রেসিস্টেন্স দ্য এক্সিবিটেড বাই দ্য হোস্ট এগেনস্ট দ্য এনি ফরেন অ্যান্টিজেন। এবার আমি কেন এই একটা টপিকের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রেখেছি ব্যাপারটা পরে বলছি। ফরেন অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন শব্দটা অনেকটাই ফরেন রিলেটেড। আমাদের বডির মধ্যে যেটা আছে সেটা নোন, আমি যখন এবিও গ্রুপিং সিস্টেমে বলেছিলাম, এটা কিন্তু আমাদের নোন অ্যান্টিজেন। বাট যখন ফরেন অ্যান্টিজেন এর এগেনস্টে, হোস্ট অ্যান্টিজেনের এগেনস্টে কোনো আমাদের যে প্রাচীর, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করা, একটা প্রাচীর বা ওয়ালের মতো যে কাজ করছে, সেই হচ্ছে মেন আমাদের ইমিউনিটি, বা বাংলায় যেটাকে আমি বলছি অনাক্রমতা। বাংলাতে যেটাকে আমি বলছি ইমিউনিটি বা অনাক্রমতা।
ইট প্লে এ মেজর রোল, কি বললাম, ইট প্লে এ মেজর রোল ইন প্রিভেনশন অফ ইনফেকশাস ডিজিজ, কি বললাম, ইট প্লে এ মেজর রোল, ইট প্লে এ মেজর রোল ইন প্রিভেনশন অফ ইনফেকশাস ডিজিজ। কারণ আমরা সব মানে আমরা পড়াশোনা করছি ল্যাবরেটরি রিলেটেড ওয়ার্ক, তো ল্যাবরেটরি রিলেটেড ওয়ার্কের মধ্যে যেটা আসে সেটা হলো ইনফেকশাস ডিজিজ। এই ইনফেকশাস যে ডিজিজ গুলো তার বিরুদ্ধে একটা মেজর রোল এবং এটা একটা রেসিস্ট্যান্ট ওয়ালের মতো কাজ করছে আমাদের ইমিউনিটি। তাহলে ইমিউনিটি বোঝাও ক্লিয়ার। এরপরে আমরা কেন ইনেট ইমিউনিটি অথবা অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি, এই অ্যাডাপটিভ ইমিউনিটি অপর নাম হচ্ছে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, এ সি ইউ ইউ আই আর এ ডি, অ্যাকোয়ার্ড। বলতে পারলাম? এই ইমিউনিটি ক্লিয়ার হলো? কারো কোনো সন্দেহ থাকলে বলো, হাত তোলো। কারো কোনো সন্দেহ থাকলে হাত তোলো বা বলো। ভাস্বর, নিচে ভাস্বর, ভাস্বর বলো। ওকে, সাউন্ড আসছে না কোনো কারণে হয়তো। চলো এবার আমরা জানবো ইনেট ইমিউনিটি আর একটা কি বললাম আমি, অ্যাডপটিভ বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, দেখো ইনেট ইমিউনিটি কি, দ্য বডি ফার্স্ট লাইন টু ডিফেন্স কি করে, প্রেজেন্ট ফ্রম বার্থ মানে হচ্ছে বডি যখন ফার্স্ট লাইন ডিফেন্স প্রেজেন্ট ফ্রম দ্য বার্থ মানে আমরা ইন্ডিভিজুয়াল প্রসেস, কি বললাম, আমরা যখন ইন্ডিভিজুয়াল প্রসেস বাই বার্থ, আমরা যখন জন্মগ্রহণ করেছি, বলছে কি, ইট ইজ দ্য ভার্চু অফ জেনেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল মেকআপ। ভার্চু অ্যান্ড জেনেটিক অ্যান্ড কনস্টিটিউশন মেকআপ মানে হচ্ছে এটা ডাজ নট ডিপেন্ড অন দ্য পিরিয়ড টু কন্ট্যাক্ট অন দ্য ফরেন অ্যান্টিজেন। মানে আমাদের ফরেন অ্যান্টিজেনের এক্সপোজার হওয়ার আগে, ফরেন অ্যান্টিজেনের এক্সপোজার হওয়ার আগে যখন আমরা যেই ইমিউনিটিটা অর্জন করছি বাই বার্থ প্রসেস, সেটা কোনো ডিপেন্ড ফ্যাক্টর কি ফরেন অ্যান্টিজেন হচ্ছে না, সেটাই হচ্ছে ইনেট ইমিউনিটি। এটা কেমন হতে পারে, এটা হতে পারে নন স্পেসিফিক, আমি স্পেসিফিক নন স্পেসিফিক পরে বলে দেবো। ইট ইজ এ নন স্পেসিফিক মানে হতে পারে, ঠিক আছে। আর কি করতে পারে, এটা রেসিস্ট করতে পারে ইনফেকশাস ডিজিজের সাথে ইন জেনারেল। কেমন, এটা রেসিস্ট করতে পারে ইন পার্টিকুলার প্যাথোজেন। পার্টিকুলার প্যাথোজেন কোনগুলো, যদি বলো যে স্যার ইনেট ইমিউনিটি পার্টিকুলার প্যাথোজেন কোনগুলো, ধরে নাও আমার কোনো ক্ষেত্রে আমরা কোনো মানুষ একটা জন্মগ্রহণ করেছে, কি বললাম, কোনো মানুষ একটা জন্মগ্রহণ করেছে, তাহলে জন্মগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষের কিন্তু পক্স হয় না, কি বললাম, জন্মগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মানুষের কোনো পক্স হয় না, কিন্তু পক্স একবার না একবার কারোর না কারোর হয়ে থাকে, কি বললাম, পক্স একবার না একবার কারোর না কারোর হয়ে থাকে পক্স, ঠিক আছে। কিন্তু ওই পক্স যদি একবার না একবার হয়ে থাকে, ওই পক্সের বিরুদ্ধে, যেটা বিশেষ করে স্মল পক্স, কারণ চিকেন পক্স আমাদের খুব একটা এখন আর সচরাচর ধরা পড়ে না, ওর বিরুদ্ধে আমাদের বডি কি আছে, পক্স কিন্তু একটা ভাইরাস, আমাদের বডি এর কোনো মেডিসিন মানে নেই, মানে ভাইরাস যেহেতু অ্যান্টিভাইরাস তো নেই, তো ওর বিরুদ্ধে আমাদের বডি জানে, মানে আমাদের ইনেট ইমিউনিটি জানে যে ওই ভাইরাসের আক্রমণের প্রভাবে আমাদের বডিতে আমাকে ওর রিলেটিভ আমাকে কি তৈরি করতে হবে, একটা প্রাচীর বা ইমিউনিটি তৈরি করতে হবে। এটা যে আমাকে কাউকে বলে দিতে হচ্ছে না, এটা যেহেতু আমাকে কাউকে বলে দিতে হচ্ছে না, তাই এটাই হচ্ছে ইনেট ইমিউনিটির একটা পার্ট। বুঝতে পারলাম, এটাই হচ্ছে একটা ইনেট ইমিউনিটির পার্ট। এই ব্যাপারগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা বাই বার্থের সাথেই রিলেটেড, তাই এটা ইনেট ইমিউনিটির সাথে পার্ট, ঠিক আছে। দেখো এরপরে কি আছে, অ্যাকোয়ার্ড বা হচ্ছে অ্যাডপটিভ ইমিউনিটি। অ্যাকোয়ার্ড বা অ্যাডপটিভ ইমিউনিটিটা কি জিনিস, দেখো ভালো করে দেখো, বলছে স্পেসিফিক প্রোটেকশন ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আফটার এক্সপোজার টু অ্যান্টিজেন। এটা কেমন জিনিস, যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা হচ্ছে বেসিক্যালি
মানে তোমাকে জানতে হবে যে যেটা আমাদের কোনো কিছু আমরা এক্সপোজার হচ্ছি বাইরে থেকে, তাহলে বাইরে থেকে যখন আমি কোনো কিছু এক্সপোজার হচ্ছি, তোমাদের সবার মাথার মধ্যে একটা জিনিস আসার কথা যে বাইরে থেকে আমরা এক্সপোজার কি করেছিলাম, সেই কোভিড-19 গল্প যদি তোমরা মনের মাথার মধ্যে রাখো তাহলেই দেখো ধরা পড়ে যাবে। কারণ সবাই অন্য কিছু যদি ভুলেও যাও, কোভিড-19 ভ্যাকসিনেশন মনে আছে নিশ্চয়ই। তো ওই যে কোভিড-19 ভ্যাকসিনেশন মানে আমরা বাইরে থেকে আমরা কি দ্বারা আক্রান্ত হয়েছিলাম? করোনা ভাইরাস, কোভিড-19টা কি জিনিস? 2019 সালে এটা বেরিয়েছিল, কোভিড একটা ভাইরাস। কি গ্রুপের? করোনা গ্রুপের ভাইরাস। কি বললাম? করোনা গ্রুপের ভাইরাস। তাহলে করোনা ভাইরাস কি আগেকার ভাইরাস নাকি কোভিড-19 ভাইরাস? করোনা গ্রুপের অনেক ভাইরাস আছে, তার মধ্যে 2019 সালে যেটা আমাদের প্যান্ডেমিক হয়েছিল সেইটা কোভিড-19 ভাইরাস। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস 2019 সালে এসেছিল, করোনা ভাইরাস ওটা নয়, কিন্তু করোনা ভাইরাস অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা করোনা গ্রুপের ভাইরাস কোভিড-19। সেইটা আমি একটা এক্সাম্পল দিলাম, সেই ভাইরাসের এক্সপোজার যারা যারা হলো, যে মানুষ বা যারা যারা এক্সপোজার হলো, তাদের বিরুদ্ধে যখন প্রধানমন্ত্রী একটা ভ্যাকসিনেশন বার করলো, সেই ভ্যাকসিনেশন যে যা খুশি নিয়েছিলাম নিশ্চয়ই সবাই, ওই কোভিশিল্ড, তারপর কি সব আরো সব ছিল, আমার এখন নামও মনে পড়ছে না, যাই হোক। তো ওই যে ভ্যাকসিনেশন তোমরা নিলে, ওই ভ্যাকসিনের এগেনস্টে যখন আমাদের বডিতে একটা ইমিউনিটি বিল্ড তৈরি হলো, সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটি। এই অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটিকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, একটা ন্যাচারাল অথবা আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। তো ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি কি জিনিস? দেখো, কোনো মানুষ যদি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি তো ঠিক আছে, দেখো ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা? ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে কোনটা? ধরে নাও কেউ কোনো ক্ষেত্রে জ্বর হচ্ছে, এবার বোঝার চেষ্টা করো। ধরে নাও কারোর কোনো ক্ষেত্রে জ্বর হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল। কেউ যদি অ্যান্টিবায়োটিক না খায়, লোকে তো অনেকজন বোঝেই না যে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খায়, হয়তো ভাইরাল ঘটিত কোনো তার ফিভার হচ্ছে। তো সেক্ষেত্রে যখন সেই জ্বরটা পারসিস্ট করছে একটা লং টার্ম বেসিসে, যার কোনো মেডিসিন দিচ্ছি না, কি বললাম, যার কোনো নর্মাল কোনো মেডিসিন দিচ্ছি না, ঠিক আছে, তো সেক্ষেত্রে সে যদি এক্সপোজার হয়, সেক্ষেত্রে তাকে কি কি দেওয়া হচ্ছে? তার বডি অটোমেটিক্যালি সে এক্সপোজার পেয়ে তার বডির ভিতরে যদি ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটা তার বডি এমনি সেরে যাবে। প্যারাসিটামল খেলো, এমনি হয়তো কোল্ড কাফের কোনো একটা গরম ভেপার নিল, তখন যেটা সেরে যাচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, আর একটা আছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল ইমিউনিটি কোনটা? আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা বলে? এই যেটা ভ্যাকসিনেশন বললাম, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার হচ্ছে ভ্যাকসিনেশন মারফত যেটা আমরা দিচ্ছি। কারো কোনো বুঝতে সমস্যা? আর্টিফিশিয়াল এটা কারো কোনো আরেকবার একটু বলে দিন না স্যার, ন্যাচারাল আর্টিফিশিয়ালটা। ন্যাচারাল আর্টিফিশিয়াল নয়, এটা তো দুভাগে ভাগ করা হচ্ছে। ন্যাচারাল না আর্টিফিশিয়াল স্যার নয়, ন্যাচারাল তো বললাম আমি, ন্যাচারাল তো আমি বলে দিলাম যে যেটা ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন, যেগুলো ক্লিনিক্যাল সাব ক্লিনিক্যাল, নর্মাল যে আমাদের পিকোনা গ্রুপের বা আমাদের আরবো ভাইরাস গ্রুপের যে আমাদের জ্বরগুলো হয়, ঠিক আছে, সব থেকে ছোট ভাইরাস আমাদের কি বলবো, বাদই দাও, ওগুলো নাই, বাদই দাও। নর্মাল তুমি ভাবো ফ্লু লাইক ইনফেকশন, যেগুলো নর্মাল সর্দি কাশি হচ্ছে, ঠিক আছে, নর্মাল নর্মাল যে ঠান্ডা লাগা, জ্বর, কাশি, সর্দি, এগুলো হচ্ছে কি বলো দেখিনি, এগুলো একদম সবার, যে কারোর যে কোনো সময় ওয়েদার চেঞ্জ, সিজনাল জ্বর, বৃষ্টিতে ভেজা, এই সময় যেটা হচ্ছে সেটাই হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। ঠিক আছে, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, আমি তো বলে দিচ্ছি আর্টিফিশিয়াল মানে কোভিড-19 ভ্যাকসিন, হাবি জাবি যেগুলো, সেগুলি হচ্ছে আর্টিফিশিয়াল। এই যে ভ্যাকসিনেশন যে গল্পটা বলেছিলাম তোমার, ওটাই মানে হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপর হচ্ছে গুড, এরপরে আসবো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি বলছে কি, দেখো বলছে দিস ইজ অকার্স when antibody are the received from an outside source. Protection it is immediate but temporary because the body does not produce its own memory cell. দেখো, এখানে আবার জানতে গেলে মেমোরি সেল জানতে হবে। যদি তোমাদের পক্ষে এটা চাপ হয়ে যাচ্ছে তবু দেখো, কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি আর বলা হবে না, মানে 7.5 অলরেডি পেয়ে যাচ্ছে। দেখো, মেমোরি সেল যদি জানতে হয়, মেমোরি সেল হচ্ছে আমাদের বডির মধ্যে কিছু এমন সেল আছে যে ওই
যে বললাম আমি যে ভ্যাকসিনেশন ইমিউনিটি, ওই ইমিউন রেসপন্সের এগেনস্টে ওই সেল ওটাকে নোন সেল মানে চিনে রাখছে যে এই এই ডিজিজের জন্য বা এই ভাইরাসের এক্সপোজারের জন্য বা এই ব্যাকটেরিয়ার এক্সপোজারের জন্য আমি আমার বডির মেমোরি সেল ওগুলোকে ক্যাচ করে রাখলো। ঠিক আছে? তো ও যখন ক্যাচ করে রাখছে মেমোরি সেল, সেগুলো সহজে আর ভাঙে না, বা নেক্সট ভালো করে কারোর যদি মানে ওই যেটা আমি বলেছিলাম যাদের নর্মাল মানে পক্স এর একটা উদাহরণ দিয়েছিলাম, যে যে ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপোজার নেক্সট টাইম হওয়ার সম্ভাবনা কম, বা হার্ম যাই বলো, এক্সপোজার হওয়ার সম্ভাবনা কম, কারণ মেমোরি সেল সেক্ষেত্রে সেগুলোকে তোমার হচ্ছে করে রাখে, মানে অ্যাক্টিভ করে রাখে। ঠিক আছে, মানে মনে রাখে। কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে সেটা মেমোরি সেল এগুলোকে প্রডিউস করে না, মানে অত মনে রাখতে পারে না। বাট এটাও একটা ইমিউনিটি। সেটা কেমন ইমিউনিটি? সেটা হচ্ছে অ্যান্টিবডি পাসেস ফ্রম মাদার টু বেবি থ্রু প্লাসেন্টা ব্রেস্ট মিল্ক। কারণ আমি কি বললাম, জন্মগ্রহণ করার পর কোনো মানুষের কিন্তু অনাক্রমতা থেকে যায়, কি বললাম, অনাক্রমতা তৈরি হয়। ঠিক আছে? তো ব্রেস্ট মিল্ক মানে মায়ের দুগ্ধ থেকে যে পরিমাণ ও ইমিউনিটি পেলো, সেটা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। সেটাতে অ্যান্টিবডি যেইগুলো এলো মানে বাইরের যে ফরেন এক্সপোজার হওয়ার আগেও তার যে বডি চেনার জন্য বা তার বডিটাকে ঠিকঠাক ভাবে প্রোটেক্ট করা বা বাইরের রোগ ব্যাধি থেকে নিজেকে মানে প্রিভেন্ট করার জন্য যে এক্সপোজারটা নিয়েও এলো, সেক্ষেত্রে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি ব্রেস্ট মিল্ক থেকে যেটা পেলো, তাতে ও পরে আবার অ্যাক্টিভ হতে পারে, মানে পরে সে আবার কি হতে পারে, এক্সপোজার হতে পারে। তাই প্যাসিভ, এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। কেমন? আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি কোনটা? যেটা হচ্ছে ইনজেকশন মারফত আমরা দিই, কোনো ক্ষেত্রে ধরো সাপের বাইট অ্যান্টিভেনাম দিচ্ছি, ঠিক আছে, যেটা রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে টক্সিজেন। ঠিক আছে, এই টক্সিজেনিক জিনিস যেগুলো আমরা দিচ্ছি আর্টিফিশিয়াল, সেইগুলোই হচ্ছে তোমার হচ্ছে পরে, কারণ একবার সাপের কাটা ইঞ্জেকশন দিলে মানে এই নয় যে পরে তার আর লাগে না, তারপরে কিন্তু আবার তার ইঞ্জেকশন লাগে। ঠিক আছে? তাই এটাও হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানেই তাই যেটা মেমোরি সেল সহজে মনে রাখতে পারে না। ঠিক আছে, এটি ইজ এ টেম্পোরারি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো, কারো কোনো সমস্যা? এই অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটির আমি একটা ডিফারেন্স আছে, আমি পরে নোটে দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে তোমাদের। কিছু ওই ঘরে ওই ঘরে হ্যাঁ পড়তে সুবিধা দেখি। এবার আমাকে জানতে হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। কি বললাম? এবার আমাকে জানতে হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, তারপর অ্যান্টিজেন তো সবাই জানো, তাও দেখি একবার জিজ্ঞাসা করে দেখি কে পারে বলতে। দেখি কেউ একজন অ্যান্টিজেন বলো, সুদীপ বা চঞ্চলা বা যুধিকা, দেখি কে কেমন বলতে পারো, দেবজিৎ, আশিস, তনুশ্রী। অ্যান্টিজেন অ্যান্টিবডি কি আগের ক্লাসে পড়ানো হয়েছে? দেখি কেমন বলতে পারো। এই কৃষ্ণেন্দু, কেউ হয়তো জয়েন হতে চাইছে, অ্যাপ্রুভাল দাও। কেউ, এনিওয়ান? দিয়েছি আমি দিয়েছি ঠিক আছে, চলো, অ্যাপ্রুভাল লেট দিয়েছি। হচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো, অ্যান্টিজেন ইট ইজ এ সাবস্টেন্স। কেন সাবস্টেন্স বলবো? অ্যান্টিজেনকে আমি প্রোটিনও বলবো। তাহলে নেচার অফ সাবস্টেন্স আমি কিন্তু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো যে এইচ অ্যান্টিজেন যখন আমি বলেছিলাম, ওই যে ওই সাবস্টেন্স, এই টার্মটা মনে রাখো, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন হিসাবেই বলছি, হুইচ ইন্ট্রোডিউস ইভোকস যে তার অ্যাবিলিটি অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট করতে পারে টু ইমিউন রেসপন্স। কি বললাম? টু ইমিউন রেসপন্স, একটা হচ্ছে হিউমোরাল রেসপন্স অথবা টি লিম্ফোসাইড রেসপন্স। এই হিউমোরাল রেসপন্স, টি লিম্ফোসাইড রেসপন্স, এগুলো যখন পড়তে হবে তোমাদেরকে, তখন এটা বুঝে পড়তে হবে। কেমন? হিউমোরাল রেসপন্স এবং টি লিম্ফোসাইড রেসপন্স, যেটা বলছি, হিউমোরাল ইমিউনিটি থাকে, সেল মিডিয়েট ইমিউনিটি থাকে, সেটা অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এগুলো যখন পরে যখন আমি মানে স্পেশাল অ্যান্টিজেনের ক্লাস করাবো, তখন আমি ওইগুলো ভালো করে বলে দেবো। ঠিক আছে? আর অ্যান্টিজেন কত প্রকারের হয়ে থাকে তার ফরেন পার্টিকেলও বলতে পারো, যেটা বডিতেও থাকতে পারে, বডির বাইরেও থাকতে পারে, বডির ভিতরে
থাকে না, বাইরে দ্বারা এক্সপোজার হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু মাইক্রোবায়োলজি পড়াচ্ছি, এটা ব্লাড ব্যাংক বা ইমিউনো হেমাটোলজি পড়াচ্ছি না, যে অ্যান্টিজেন এবিও অ্যান্টিজেন বডির ভেতরেই আছে। পার্সপেক্টিভ বুঝতে হবে কিন্তু, তা না হলে পড়া করে, কারণ খেয়ে মানুষ সুগার হচ্ছে, খেয়ে মারা যাচ্ছে, আবার খাদ্য থেকে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজন অ্যান্টিজেন। আমি কিন্তু এতক্ষণ ধরে তোমরা ব্লাড ব্যাংকের ক্ষেত্রে পড়েছিলে কি, যে মাইক্রোবায়োলজির মাইক্রোবস এর ক্ষেত্রে অ্যান্টিজেন ইট ইজ এ ফরেন পার্টিকেল অর সাবস্টেন্স হবে, কেমন মাথায় রাখতে হবে কিন্তু টার্ম গুলো। ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, ঠিক আছে? চলো, তাহলে ইট ইজ অ্যান অ্যান্টিজেন, ইট ইজ এ সাবস্টেন্স হুইচ অর হোয়েন ইন্ট্রোডিউস ইনটু এ বডি ইভোক দ্য ইমিউন রেসপন্স। কেমন হতে পারে? হিউমারাল অথবা সেল মিডিয়েট হতে পারে। এটার এবিলিটি বা এটার ক্ষমতা আছে, কেমন ক্ষমতা আছে? ফাইনাল প্রডিউস করতে পারে বা প্রোডাক্ট উৎপন্ন করতে পারে টু টাইপের ইমিউন রেসপন্স। একটা কি? একটা হচ্ছে হিউমোরাল রেসপন্স, ঠিক আছে, বা হিউমারাল ইমিউনিটি, আর একটা সেল মিডিয়েট ইমিউনিটি, ঠিক আছে? হিউমারাল রেসপন্স অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেল মিডিয়েট ইমিউনিটি প্লাজমা সেল ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ঠিক আছে? এবার আসবো আমরা অ্যান্টিজেনের টাইপ। অ্যান্টিজেন কত প্রকারের হয়ে থাকে, কি বললাম? অ্যান্টিজেন কত প্রকারের হয়ে থাকে? অ্যান্টিজেনের টাইপ সচরাচর দু প্রকার হয়। একটা কমপ্লিট অ্যান্টিজেন, যেটা এক্সপোজার যে কেউ যে কোনো ভাবে হতে পারে বাইরের ফরেন পার্টিকেল হিসাবে, অথবা হেপটেনকে বলি আমরা কি, ইনকমপ্লিট অ্যান্টিজেন। এই দুটো টার্ম মনে রাখো, তাহলেই ওকে ওকে, কেমন? কমপ্লিট অ্যান্টিজেন গুলো বিশেষ করে স্পেসিফিক, এবং এরা কিসের সাথে? অ্যান্টিবডির সাথে রিয়েক্ট করে। কি বললাম? কমপ্লিট অ্যান্টিজেনটা হলো, এটা হচ্ছে মানে স্পেসিফিক সাবস্টেন্স, ইট ইজ রিয়েক্ট উইথ স্পেসিফিক্যালি অ্যান্টিবডিজ, তাই এটা কমপ্লিট অ্যান্টিজেন। আর হ্যাপটেন সাবস্টেন্সটা আনএবল টু ইনডিউস অ্যান্টিবডি। কি বললাম? এরা নিজের মানে ক্ষমতাটা কম থাকে। কৃষ্ণেন্দু স্পিকার অফ করো, কৃষ্ণেন্দু স্পিকার অফ করো। তো হ্যাপটেন কি? হ্যাপটেন বা ইনকমপ্লিট অ্যান্টিজেন কি? এরা আনএবল টু মানে ইনডিউস অ্যান্টিবডি ফরমেশন অন ইটস ওন, বাট বিকামস ইমিউনোজেনিক নেচার। কি বললাম? এদের নেচার ইমিউনোজেনিক হওয়ার জন্যই তো এরা অ্যান্টিজেনের গুরুত্বতে এসেছে, ঠিক আছে? এরা অনেকটাই প্রোটিন ক্যারিয়ার প্রোটিনও বলা হয়ে থাকে, বাট এরা কি হয়? এরা মানে অ্যান্টিবডিকে প্রপার অ্যান্টিবডিকে প্রডিউস করতে পারে না, ঠিক আছে? শুধু এইটুকু মনে রাখো, আর বেশি অ্যান্টিজেন অ্যান্টিবডিতে বুঝতে হবে না। পরে যখন শুধু অ্যান্টিজেন অ্যান্টিবডির ফ্যাক্টর, ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এগুলো যখন বলা হবে, তখন সেক্ষেত্রে এটা বলে দেওয়া হবে, ঠিক আছে? চলো এবার আসি অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডিটা বলবো, তার আগে তোমাকে জানতে হবে বাইরে থেকে যে অ্যান্টিজেনটা ঢুকলো, কি বললাম? এর থেকে যে অ্যান্টিজেনটা ঢুকলো, বা আমার বডির ভেতরে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমে অ্যান্টিজেনের রেসপেক্টে অ্যান্টিবডি আছে, এই ব্যাপারটা জেনে রাখো। অ্যান্টিজেন ঢুকলে এক্সপোজার হয়ে অ্যান্টিবডির এগেনস্টে ইমিউনিটি তৈরি করছে, অথবা আমার বডি নিজের অ্যান্টিজেন, তার নোন অ্যান্টিবডি ডেভেলপ করে আমার বডি একটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে রাখছে, ঠিক আছে? এখানে দেখো টাইপ অফ অ্যান্টিজেনের এক্সোজেনাস, এন্ডোজেনাস, অটো অ্যান্টিজেন, অ্যালো অ্যান্টিজেন, কমপ্লিট অ্যান্টিজেন এন্ড হ্যাপটেন, অনেক কিছু বলেছে। কিন্তু তোমাদের অ্যান্টিজেন লাগবে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কমপ্লিট অ্যান্টিজেন এন্ড হ্যাপটেন বা ইনকমপ্লিট অ্যান্টিজেন, ঠিক আছে? এক্সোজেনাস, এন্ডোজেনাস, অ্যালো, অটো, এগুলো আলাদা আলাদা জানো নিশ্চয়ই। অ্যালো, অটো আর এক্সো এন্ডো পরে বলে দেবো। আর বললাম না কিন্তু, যারা পড়েছো ক্লাস তারা জানবে অটো অ্যান্টিজেন, অ্যালো অ্যান্টিজেন কিন্তু জানবে কিন্তু। আর যদি না জানো তাহলে বলবো আমি বিগত ক্লাসকে মন দিয়ে করোনি, আর আমি বারবার রিপিট করতে পারবো না। আর যদি তোমরা মন দিয়ে পড়ে থাকো অবশ্যই এগুলো জানবে। তাহলে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডিজ ইট ইজ এ প্রোটিন, মানে অ্যান্টিবডিজ আর প্রোটিন প্রডিউসড বাই প্লাজমা সেল। এটা প্লাজমা সেল অথবা বি সেল, যা যা খুশি বলতে পারো, তার এগেনস্টেই উৎপাদন হচ্ছে, ঠিক আছে? এবং যেটা কি করতে পারে, অ্যান্টিবডিজ আর প্লাজমা সেল বলা যেতে পারে বা ইমিউনোগ্লোবুলিন বলা যেতে পারে, এরা কি হয়? স্পেশালাইজড প্রোটিন, যারা ফর্ম করে আমাদের ইমিউন রেসপন্স কার এগেনস্টে? against antigen, and it is and react, or it is and মানে কি বলবো, it is a maintain a immune system,
তাহলে অ্যান্টিবডিকে কি বলা হলো? একটা ইমিউনোগ্লোবুলিন বা প্রোটিন, যেটা স্পেশালাইজ হিসাবে তার নেচার সেই ইমিউন রেসপন্স, কি বললাম, আমাদের যে ইমিউন রেসপন্সের জন্য মেন মেরুদণ্ডই হচ্ছে আমাদের অ্যান্টিবডিজ। ঠিক আছে, এবার অ্যান্টিবডিজ কেমন কেমন হতে পারে? অ্যান্টিবডিজ সিউডো অ্যান্টিবডি হতে পারে। সিউডো অ্যান্টিবডি গুলো বিশেষ করে ওয়াটার সলুবল। কি বললাম? সিউডো অ্যান্টিবডিজ গুলো ওয়াটার সলুবল, বাট যেগুলো ইউগ্লোবুলিন বা ওয়াটার সলুবল, যেগুলো ইনসলুবল যে গ্লোবুলিন গুলো পাওয়া যাচ্ছে, সেইগুলোই বেসিক্যালি আমরা সিরামে পাই। কোন কোনগুলো? সেই সিউডো অ্যান্টি ইউগ্লোবুলিন কোনগুলো, ওয়াটার ইনসলুবল কোনগুলো? আইজিজি, আইজিএম, আইজিডি, একদম আইজি একদম একদম। ই, এইগুলো মানে টোটাল এই ক্ষেত্রে 5টা ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, চলো, বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। একটু ফাস্ট করছি কেন কি, 7:44 বেজে গেছে, অলরেডি 8টায় আর একটা ক্লাস আছে তোমাদের, না হলে আমি সিলেবাসটা শেষ করতে পারবো না। বুঝতে পারছো? কারোর কোনো সমস্যা? দেখো, এটা কিন্তু টাফ সাবজেক্ট, বাট পড়তে হবে। মাইক্রোবায়োলজি কিন্তু খুব ইন্টারেস্টিং স্যার। ইমিউনোগ্লোবুলিন আর ইমিউনিটি, ইমিউনোগ্লোবুলিন আর ইমিউনিটি, এই দাও এতক্ষণ ধরে কি বললাম। সোহন বলছে ইমিউনোগ্লোবুলিন। দেখো, ইমিউনোগ্লোবিউলিন কি বলে দেখিনি, পুরো অ্যান্টিবডির এতে বেশ করে থাকা এক ধরনের গ্লোবিউলিন, মানে আমরা কি জানি, প্রোটিন। সেইটাই হচ্ছে অ্যান্টিবডি, সেইগুলোই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন কিন্তু অনেক ধরনের হতে পারে। কি বললাম? সিউডোগ্লোবিউলিন অথবা ইউগ্লোবিউলিন আমি বলেছি। ঠিক আছে, সিউগ্লোবিউলিন বা বলেছি আমি। ঠিক আছে, বা ম্যাক্রোগ্লোবিউলিন, যা খুশি বলতে পারে, বা মাইলোমা প্রোটিন, অনেক কিছু হতে পারে। এইগুলো সবই কিন্তু ইমিউনোগ্লোবিউলিন। বাট কি বললাম, এই ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে যেগুলো ইউগ্লোবিউলিন বা ওয়াটার ইনসলুবেল, কি বললাম, যেগুলো হচ্ছে ইউগ্লোবিউলিন বা ওয়াটার ইনসলুবেল, সেইগুলোই অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডি গুলোই কি করছে, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে কি করছে, বা রিয়েক্ট করে একটা কি তৈরি করছে, ইমিউনিটি তৈরি করছে। ও আচ্ছা আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন আর ইমিউনি ডিফারেন্স কি? সরি, অ্যান্টিবডি, এই তো অ্যান্টিবডি বলে দিলাম তো। স্যার হ্যালো স্যার, অ্যান্টিবডি কি? বলছিলাম আমার কোশ্চেনটা যেটা করেছিলাম যে বলো। ইমিউনোগ্লোবুলিন আর অ্যান্টিবডির মধ্যে ডিফারেন্সটা, মানে ওটা করতে গিয়ে হ্যাঁ, ওই তো ইমিউনিটি বলছি লেখা তো। হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই তো বললাম তো তোমাকে, তুমি হয়তো শোনোনি। মানে দেখো শুনেছি স্যার, শুনেছি। কি বললাম। হ্যাঁ, মানে অ্যান্টিবডির যে অ্যান্টিবডি, আমাদের যে বডিতে থাকা আছে তো গ্লোবিউলিন আছে। ঠিক আছে, আমাদের বডিতে কি আছে, প্রোটিনের নেচারের মেন হচ্ছে অ্যালবুমিন আর গ্লোবিউলিন। তো এই যে গ্লোবিউলিন, সেইগুলোই আসলে ইমিউনোগ্লোবিউলিন। সিরাম গ্লোবিউলিনকে দুভাগে ভাগ করছি আমরা, সিউডোগ্লোবিউলিন ওয়াটার সলুবেল, আর ইউগ্লোবিউলিন যেগুলো হচ্ছে ওয়াটার ইনসলুবেল। এই ওয়াটার ইনসলুবেল যে অ্যান্টিবডি মানে গ্লোবিউলিন, সেগুলোই হচ্ছে ইউগ্লোবিউলিন, ওগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিবডির জন্য দায়ী। ঠিক আছে, এছাড়াও ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে কি কি আছে? অ্যান্টিবডির গ্লোবিউলিনের অ্যাবনর্মাল মাইলোমা প্রোটিন, ক্রায়োগ্লোবিউলিন, ম্যাক্রোগ্লোবিউলিন, আরো অনেক কিছু আছে। তাহলে ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে অ্যান্টিবডি আছে, তাহলে অ্যান্টিবডি গুলো কি হলো? সব অ্যান্টিবডি কিন্তু ইমিউনোগ্লোবিউলিন, তাই তো? বাট সমস্ত ইমিউনোগ্লোবিউলিন কিন্তু অ্যান্টিবডি নয়, তাই তো? কারো বুঝতে সমস্যা? খুব ডিফিকাল্ট, এগুলো পড়তে হবে বাবু, না পড়লে বুঝতে পারবে না। শোন, বুঝতে পেরেছো? কারণ ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে আমরা এতগুলো জিনিস পেলাম, বাট সমস্ত অ্যান্টিবডি গুলোর নেচারই তো ইমিউনোগ্লোবিউলিন টাইপ। গুড শোন, সমস্ত অ্যান্টিবডি গুলোর নেচারই হচ্ছে এই টাইপের। ঠিক আছে, ক্লাস মন দিয়ে করো। ওকে ওকে লাগবে, দেখবে ওকে ওকে লাগবে। ঠিক আছে, যদি পড়াশোনা যদি মন দিয়ে করে থাকো, কারণ আমাকেও তোমাদের জন্য আমাকে প্রিপেয়ার হতে হয়। আমি কি বলেছি আগে, তোমাদের পড়ানোর জন্য আমার মেহনত 100% থাকবে, কিন্তু তোমাদের পড়ার কমজোরি আমার ভালো লাগবে না। আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আমাকে আশিস, দীপেন, দেবজিৎ সবাই আমাকে ইন্ডিভিজুয়াল এসএমএস করে, যে আমি আমার থেকে যতক্ষণ পারি আমি ততক্ষণ তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সবসময় তো আমিও পারি না, আমার নিজেরও কাজ থাকতে পারে। ঠিক আছে, তো তখন হয়তো আমি একটু ব্যস্ত থাকি, বাট আমি চেষ্টা করি। ঠিক আছে, এবার আমরা অ্যান্টিবডি, আমাদের টপিক ছিল ইমিউনিটি, অ্যান্টিজেন বলেছি, অ্যান্টিবডি। 7:48 বেজে গেছে, অ্যান্টিবডি বলে শেষ করতে হবে। অ্যান্টিবডি অনেক ভার্স চ্যাপ্টার, আমি তাও বোঝানোর চেষ্টা করছি। এবার আসছি, দেখো, এই যে ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে যে অ্যান্টিবডি মলিকিউলটা কনসিস্ট করছে, তারা দুটো চেনে বর্তমান আছে।
তারা দুটো চেনের বর্তমান আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লাইট চেন আর একটা হচ্ছে হেভি চেন। হেভি চেনকে এইচ বলছি, যেটা হচ্ছে লঙ্গার, আর লাইট চেন হচ্ছে শর্টার। কি বললাম? লাইট চেন শর্টার, হেভি চেন লঙ্গার। চলো এই পিডিএফটা বন্ধ করে আমি পেনে ডিসপ্লেতে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বললাম, এই দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এই দেখো এইটা হচ্ছে হেভি চেন। কি বললাম? এইটা হচ্ছে হেভি চেন, আমি মার্কিং করে জানালাম। এটা হচ্ছে, সরি বাবা, প্রথমে ভুল ভুল তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দিলাম। চলো, এইটা হচ্ছে লাইট চেন, এইটা হচ্ছে হেভি চেন, এইটা হচ্ছে হেভি চেন, এইটা হচ্ছে লাইট চেন। ঠিক আছে? তো ভেরিয়েবল রিজিয়ন আর কনস্ট্যান্ট রিজিয়ন, দুটো রিজিয়ন আছে। কি বললাম? ভেরিয়েবল রিজিয়ন আছে এখানে, আর এটা কনস্ট্যান্ট রিজিয়ন, দুটো রিজিয়নে এখানে ভাগ করা আছে। ঠিক আছে? এই মাঝে আছে ডাইসালফাইড বন্ধন, এস এস বাইন্ড। কি বললাম? ডাইসালফাইড বাইন্ড আছে। এই দুটো হেভি চেন এবং এই দুটো হেভি চেনের সাথে কি বললাম, পলিপেপটাইড নেচারের যে লাইট চেন, কি বললাম, পলিপেপটাইড নেচারের লাইট চেন, এইগুলো জুড়েই তৈরি হচ্ছে একটা অ্যান্টিবডি। এইগুলো জুড়েই তৈরি হচ্ছে অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিনের হেভি চেন এগুলো, লাইট চেন এগুলো কি দ্বারা যোগ করা আছে? এস এস সালফাইড বন্ড। কি বললাম? ডাইসালফাইড বন্ড দ্বারা পুরো জুড়ে আছে। বোথ টাইপ অফ চেন আর পলিপেপটাইড ইন নেচার। কি বললাম? এগুলো পলিপেপটাইড ইন নেচার। পলিপেপটাইড নেচারের এই চেন কি করছে? একটা সম্পূর্ণ অ্যান্টিবডির রূপ দিচ্ছে। কি বললাম? একটা সম্পূর্ণ অ্যান্টিবডির রূপ দিচ্ছে। এই অ্যান্টিবডি গুলো ডিফারেন্ট ক্লাসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্স হয়। কেমন কেমন ডিফারেন্স? আইজি, আইজি মানে হচ্ছে অ্যান্টিবডির রেসপেক্ট করে একে আইজি দিয়ে। জি, জি ফর গামা। কি বললাম? জি ফর আইজিজি, জি ফর গামা। আরো কি আছে? আইজি, জি ফর গামা। এম, এম ফর মিউ, আইজি এম ফর মিউ। আইজি এ ফর আলফা, এই যে আইজি এ ফর আলফা। আইজি ডি, ডি ফর ডেল্টা। আইজি ডি, আইজি ডির নাম জানো? আইজি এ কোথায় পাওয়া যায় জানো তোমরা? আর বললাম না, কে বলতে পারবে আইজি কোথায় পাওয়া যায়? দেখি কেমন পড়া করেছো, নিশ্চয়ই পড়া করেছো। কেউ বলতে পারছে না আইজিএ কোথায় পাওয়া যায়? আমি তো এমনি একটা জাস্ট থ্রোলি কোশ্চেন করলাম। এ কি? এনিওয়ান? আরে বাবা, মাতৃদুগ্ধ এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম তো, ব্রেস্ট মিল্কে কি পাওয়া যায়? আইজিএ তো কোশ্চেন আসবে পরীক্ষায় বাবা, তো পড়তে হবে। দেখি কেউ রিপ্লাই করেছো? মিউকোসা, কলোস্টাম, জুতিকা থ্যাংক ইউ, সঞ্জনা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিয়ার্স, টিয়ার্স, ওকে ওকে, গুড গুড, টিয়ার্সে পাওয়া যায়, গুড। থ্যাংক ইউ বৈশাখী। লাল চোখের জলে আইজি পাওয়া যায়? কি লালা চোখের জলে আইজিজি পাওয়া যায়? আইজিজি তো আমি বলিনি, আমি আইজি এ কোশ্চেন করেছি চঞ্চলা। ঠিক আছে চলো, আমি এমনি জাস্ট একটা কোশ্চেন করলাম। তো এটা খুব ভার্স চ্যাপ্টার, ঠিক আছে? খুব ভাষা, খুব মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আমার কাছে 10 মিনিট টাইম আছে। ঠিক আছে? কি বললাম? আমার কাছে 10 মিনিট টাইম আছে, আমি জলদি শেষ করে দিই। বড় ঠিক আছে অমলেন্দু, থ্যাংক ইউ, গুড গুড। কিন্তু ই ভুল করেছো, কি জানো? আহ সোহন, ঠিক আছে, সোহন একটু ভুল করে ফেলেছো। চলো, তো তারপর হচ্ছে কি বলেছিলাম, আইজি ডি ডেল্টা, আর আইজি ই মানে হচ্ছে এপসাইলন বা হচ্ছে, ঠিক আছে, এপসাইলন আইজি ই বলা হয়, মানে বিশেষ করে যেটা হিট সেন্সিটিভ বা হিট ভেরিয়েবল বলা হয়, মানে তাপের প্রভাবে ভেঙে যায়। ঠিক আছে? এই কটা জিনিস সহজে জেনে রাখো। আমি নোট, একদম গুছানো নোট তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে? এবার জানতে হবে আমাদের, বাপরে বাপ, ঘড়ি কাটা মনে হচ্ছে ঝড়ের গতিবেগে পেরোচ্ছে। চলো, এবার আসছি আইজি জি। কি বলেছিলাম? আইজি জি, আইজি জি কি? একে বলা হয় সিরাম ইমিউনোগ্লোবুলিন। খুব ইম্পর্টেন্ট সিরাম ইমিউনোগ্লোবুলিন, খুব পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে। সিরাম ইমিউনোগ্লোবুলিনের মেন আইজিজি কেন? মনে করে দেখো, ব্লাড ব্যাংকের পড়ানোর সময় খুব ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম যে এই আইজিজি দিয়ে সব 37-এ ক্রস ম্যাচ করা হয়। 37-এ যা আমরা কলাম অ্যাগ্রিগেশন টেকনিকে করি, সব আইজিজি মানে হচ্ছে, বিশেষ করে এটা সিরাম ডিপেন্ডেন্ট। কেমন? তাই আইজিজি কে বলা হয় কি? সিরাম ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে? এটা নর্মাল কনসেন্ট্রেশন সব থেকে বেশি কত? 8 থেকে 16 কত থাকে? মিলিগ্রাম পার এমএল এ বর্তমান থাকে। ঠিক আছে?
এর হাফ লাইফ কতদিন জানো? সর্বোচ্চ 23 ডে। কি বললাম? এর হাফ লাইফ থাকে 23 ডে, ঠিক আছে। মলিকুলার ওয়েট অনেক কম, 1.5, বা বলতে পারো এর মলিকুলার ওয়েট হচ্ছে 1,50,000 ডালটন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর আইজিএ তো কোথায়, এই আইজিজি তো কোথায় পাওয়া যায় বলে দিলাম। আইজিজি বিশেষ করে, ওয়েট, আইজিজি বিশেষ করে, তাড়াতাড়ি শেষও করতে পারছি না এত আজকে ভার্স চ্যাপ্টার। আইজিজি কে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। আইজিজি 1, কেন এগুলো সব বলে দিচ্ছি। আইজিজি 2, আইজিজি 3, আইজিজি 4। কে কি এসএমএস লিখছো? জুথিকা বলছে 23। থ্যাংক ইউ জুথিকা, থ্যাংক ইউ, গুড 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 গুড। এই তো পড়া করছো, পড়া করলে তো ভালো লাগবে। আমি দিন রাত তোমাদের জন্য মেহনত করার জন্য বসে আছি। চলো, তো দেখো সিরাম গ্লোবিউলিন ডিস্ট্রিবিউশনে এই আইজিজি 1, আইজিজি 2, আইজিজি 3 সবগুলো না বেসিক্যালি এদের যে স্পেসিফিক কি বললাম রিকগনাইজেশন এফসি পোর্শন আছে। পরে আমি একদিন এফসি পোর্শন কি আছে এটা আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর কি আছে, এটা বিশেষ করে এর কাজ কি, এ কি করে মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কি বললাম এ প্রোটেক্ট করে এগেনস্ট দাউজ মাইক্রো অর্গানিজম হুইচ আর অ্যাক্টিভ ইন ব্লাড অ্যান্ড টিস্যু। এই ব্লাড অ্যান্ড টিস্যু মানে আমাদের মেন ইমিউনিটির যে বড় মেরুদণ্ড হিসাবে এ খুবই একটা ভূমিকা নিয়ে থাকে, এবং কি বললাম প্লাসেন্টাল বেরিয়ার এ ভেদ করে থাকে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। হুইচ ইমিউনোগ্লোবুলিন ক্যান ক্রস প্লাসেন্টাল বেরিয়ার? আইজিজি, ঠিক বললাম তো? anyone anyone থ্যাংক ইউ জুতিকা চঞ্চলা, থ্যাংক। এই তো পড়া করছে দেখছো, আমাদের ছেলে মেয়ে সত্যি এরাই রেসপন্স করছে, আর অন্য কাউকে আমি কিন্তু মানে কি বলবো রেসপন্স করতে দেখছি না, ঠিক আছে। যাই হোক, সবাই চেষ্টা করো, পড়া করো, নিজে এগিয়ে চলো এবং অন্যদেরকে এগোনোর সুযোগ দাও, ঠিক আছে। এরপরে কি পড়াবো? টাইম হয়ে আসছে। এরপরে আছে আইজিএ, ঠিক আছে। আইজিএ আমি তো বললাম, নাম বলে দিয়েছি। আইজিএ কি নাম বললাম? আলফা, ঠিক আছে। আইজিএ হচ্ছে আলফা, ঠিক আছে। যারা যে লাগলো প্লিজ রিভিউ দেবে। হ্যাঁ, এ দেখো কি লিখছে, যারা পেড গ্রুপে নেই তারা ক্লাস কেমন লাগলো প্লিজ রিভিউ দেবে মেন গ্রুপে, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, আইজিএ কে বলা হয় সেকেন্ড মেজর ইমিউনোগ্লোবুলিন, কেমন? এটা কত পার্সেন্ট থাকে? ওই 10 থেকে 15% মতো সিরাম ইমিউনোগ্লোবুলিন থাকে। সিরাম কনসেন্ট্রেশন এর কত থাকে? 0.5 থেকে ওই 5.5, এই 4.5 থেকে 5 পর্যন্ত থাকে, কেমন? মিলিগ্রাম, এগুলো পরীক্ষায় আসে পার এম এল ব্লাডে, কেমন? এর হাফ লাইফ অনেক কম, কেউ বলে 6 দিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 8 দিন, কেমন? এটা মাথায় রাখতে হবে, এর হাফ ডে অনেক কম, এটা অতখানি ইম্পর্টেন্ট নয়। বাট যেটা আমি বললাম আইজিএ মেনলি পাওয়া যায় পরীক্ষায় আসে কোথায়? ব্রেস্ট মিল্ক, ঠিক আছে। ব্রেস্ট মিল্কে পাওয়া যায়, টিয়ার্সে পাওয়া যায়, সোয়েট ঘামে পাওয়া যায়, এবং আমাদের মোটামুটি মাতৃদুগ্ধ বা কলস্টাম সবেই পাওয়া যায় আইজিএ, কেমন? এটা হচ্ছে আইজিএ, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে সব থেকে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, মিউ, আইজিএম, এ হচ্ছে মিউ। এর কতগুলো মানে জানো, মানে ইমিউনোগ্লোবুলিনের নেচার জানো? 5টা পেন্টামার। আঁকতেও পারছি না, এই 5টা ভুলে গেছি আমি আঁকাটা, তাহলে চেষ্টা করছি। এই তারার মতো, ঠিক আছে, তারার মতো। যাই হোক, হলো না, চেষ্টা করলাম। যাই হোক, চলো। তো এর কিন্তু মানে খুব মানে এর বড় স্ট্রাকচার হওয়ার জন্য এর সব থেকে মাথায় রাখতে হবে কিন্তু এফসি রিজিয়নটা একদিন পরে বলে দেবো, ঠিক আছে। যে চেনের এফসি রিজিয়ন কেমন আছে আমি বলে দেবো, এগুলো একটু মানে ভার্স হয়ে যাচ্ছে ক্লাস। তো এটা বিশেষ করে কত টোটাল সিরামে কম থাকে, 5 to 8% মতো থাকে, ঠিক আছে। নর্মাল সিরাম লেভেলে একদম কম, ওই 0.5 to 2 মিলিগ্রাম পার এম এল এ থাকে। 0.5 to 2 মিলিগ্রাম পার এম এল এ বর্তমান থাকে। এর এর হাফ লাইফটাও পরীক্ষায় আছে 5 ডে। কি বললাম? আইজিজির হাফ লাইফ কতদিন ছিল? 23 দিন। আইজিএম এর হাফ লাইফ ছিল 5 দিন, কেমন? এটা মাথায় রাখতে হবে। এটা খুব তাড়াতাড়ি কিন্তু তার মানে মরে যায়, কেমন? এটা খুব তাড়াতাড়ি মরে যায়। আর এটা মাথায় রাখতে হবে, এটা সিনথেসাইজ হয় ইমিউনোগ্লোবুলিন ফিটাস মানে বাচ্চার মানে বেবির ক্ষেত্রে 20 উইকস এজ, যখন বাচ্চার যখন 20 সপ্তাহ বয়স তখন এটা ডেভেলপ হয়, কেমন? এইটা আর তেমন কিছু নেই। এটা পেন্টামার মনে রাখতে হবে। আইজিএমটা হচ্ছে কি বললাম? পেন্টামার, এর হচ্ছে পেন্টামার হয়। আর আইজিডির খুব একটা ভূমিকা নেই, ঠিক আছে। তবে ইমিউন রেসপন্সের জন্য কি বললাম, এটা ইমিউন রেসপন্সের জন্য রিকগনাইজ করে কি বলতো? রিসেপ্টর অফ অ্যান্টিজেন, ঠিক আছে। কি বললাম? এটা মুছে দিই।
আইজিডির খুব একটা ভূমিকা নেই আমাদের ইমিউনিটিতে, তবুও মনে রাখতে হবে এটা পরিমাণ একদমই কম থেকে 3 মিলিগ্রাম পার এম থাকে, 3 থেকে 2.5 থেকে 3 মিলিগ্রাম মতো থাকে। ঠিক আছে, এটা মেনলি কি রিকগনাইজ করে, আমাদের যে বি লিম্ফোসাইট আছে না, বি আর টি লিম্ফোসাইট, বি বি ফর প্লাজমা আর টি ফর হচ্ছে ইমিউন। ঠিক আছে, তো বি লিম্ফোসাইট ব্লাডে যে রিকগনাইজ রিসেপ্টর অফ অ্যান্টিজেন, কখন কোন অ্যান্টিজেন এক্ষেত্রে রিসেপ্টর হলো, সে মেন ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আইজিডি দেখে। কেমন, এরপরে আছে আইজিই। আইজিই কে বলেছিলাম আমি, কি কেউ বলতে পারে কি নাম বললাম? আইজিই খুব মাথায় একটা পরীক্ষায় আসে, এপসাইলন, হুইচ ইমিউনোগ্লোবুলিন নেম ইজ কল এপসাইলন। কেমন, গুড জ্যোতিকা, থ্যাংক ইউ, ওয়েল ডান। তো এই এপসাইলনের হাফ লাইফ আসে পরীক্ষায় 2 to 3 days, এটা কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট আইজিই। কারণ আমাদের অ্যালার্জিক রিয়াকশনের জন্য, আমাদের যখন দেখবে মানুষের ঠান্ডা লাগে, সর্দি, তখন দেখবে এই ইমিউনোগ্লোবুলিনে খুব অ্যাক্টিভনেস আসে। ঠিক আছে, এর পরিমাণ এতটাই কম থাকে, কি বলবো, একে এমএল এ মাপা যায় না। আগের গুলো কিসে মাপলাম, যে কতটা পরিমাণ থাকে, মিলিগ্রাম বা এমএল এতে মাপছিলাম, এটা ন্যানোগ্রামে পাওয়া যায়, মানে একদমই কম, যাকে বলা হয় ফিউ। যদি কেউ যে কোনো লেস দেন যদি মিলিগ্রামের কোনো কোশ্চেন থাকে, কতটা পরিমাণ বর্তমান থাকে কোন ইমিউনোগ্লোবুলিন, সেটা হবে আইজিই, একদম কম। কেমন, এটা মাথায় রাখতে হবে। এর হাফ লাইফ 2 থেকে 3 দিন। ঠিক আছে, এর হাফ লাইফ 2 থেকে 3 দিন, আর 56 ডিগ্রি থেকে 60 ডিগ্রির উপর টেম্পারেচারে এ মারা যায়। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে কে দায়ী করে? আইজিই মেডিয়েটেড ইমিউনোগ্লোবুলিন, খুব ইম্পর্টেন্ট। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনে আইজিই মেডিয়েটেড ইমিউনোগ্লোবুলিন খুব ইম্পর্টেন্ট। কেমন, তাহলে একবার যদি সব মানে একটা খুব একটা গ্রস ধারণা নিই, তাহলে আইজিজির কাজ কি? আমাদের বডিতে যে ইমিউনিটি বা প্রোটেক্ট বডি ফ্লুইড, এর কাজ। আইজি এর কাজ কি? প্রোটেক্ট বডি সারফেস বা আমাদের যে মাতৃদুগ্ধ কলোস্টাম সবে এ বর্তমান থাকে। আইজিএম কি করছে? ব্লাডের স্ট্রিম বা ব্লাডের যে ধারাবাহিকতা সিরামে বর্তমান থাকে সেটা। আর আইজিই, এটা বলেই দিলাম, হাইপার সেন্সিটিভিটি মেডিয়েটেড। আর আইজিডি কি করছে? রিকগনাইজ করে দ্য সারফেস অফ বি লিম্ফোসাইটের রিসেপ্টর সেল। কেমন, গুড, চলো। আর অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবুলিন আছে, এগুলো নর্মাল ইমিউনোগ্লোবুলিন বললাম, অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবুলিন হচ্ছে মাল্টিপল মাইলোমা, মাল্টিপল মাইলোমা, এটা মাথায় রাখলেই হবে। এছাড়া আরো আছে, ক্রায়ো বলেছিলাম আমি, ক্রায়ো গ্লোবুলিন, হ্যান অনেক কিছুই আছে। তাই মাল্টিপল মাইলোমাটা অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবুলিন মনে রাখতে ব্যাস। চলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। 8টা বেজে গেছে, ওই ক্লাস শুরু হবে। খুব ফাস্ট বলেছি, কিন্তু মাথায় রাখতে হবে, খুব ফাস্ট, তা না হলে আমি শেষ করতে পারবো না এই টপিক। কারো কোনো সমস্যা? জ্যোতিকা, চঞ্চলা, দীপেন, আজকে নতুন এসেছে মনে হচ্ছে প্রিয়াঙ্কু, আর ঘোষ, এদের ক্লাসে দেখিনি। তনুশ্রী, কেমন লাগলো ক্লাস? থ্যাংক ইউ। তনুশ্রী সিংহ, থ্যাংক ইউ, তোমাদের জন্যই তো করানো। প্রিয়াঙ্কু পান্ডাও, খুব ভালো, থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা ছোট্ট প্রচেষ্টা। দাঁড়াও, আমি আইজি ওর নোটটা দিচ্ছি, দাঁড়াও, দেখো তাহলে তোমাদের এতক্ষণ যে আমি পড়ালাম, দাঁড়াও নোটটা দেখাই। কষ্ট করে নোটও বানাতে হয়েছে, কত কষ্টে, দাঁড়াও নোটটা দেখাই। ইমিউনোলজি, এই দেখো, এই হচ্ছে ইমিউনোলজির নোট পুরো, এই হচ্ছে ইমিউনোলজির পুরো নোট। দেখো, এই এত বড় একটা চ্যাপ্টার, তোমরা ভাবো আমি কি করে, মানে কত তাড়াতাড়ি আমি পড়াবো বলো। মানে জাস্ট মাথাতে যেটুকু এসেছে, ঠিক আছে, যেটুকু এসেছে সেগুলো না বললে নয়, 8টা বেজে গেছে, তার মতো বলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস কেমন লাগলো একটু কাইন্ডলি রিভিউ ইতে দেবে, গ্রুপে দেবে, কেমন? কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি একটু আজকে ফার্স্ট বলেছি, কিচ্ছু করার নেই, বুঝতে তো পারছো এত বড় একটা টপিক। দেবজিৎ, থ্যাংক ইউ দেবজিৎ। ক্লাস কেমন আছে, কেমন হয়েছে?